একবারে চেষ্টাই পুলিশের স্বপ্ন হবে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়েল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি আর কলকাতা পুলিশের ডেইলি মক টেস্ট ক্লাস করানো হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। সে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো না কেন, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু এই 30টি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে মক টেস্ট নাম্বার 52, মানে 1 থেকে 51 অবধি আমরা সমস্ত মক টেস্টগুলো আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্ট ক্লাসটাকে আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, যারা ডাব্লিউপি আর কলকাতা পুলিশ জন্য প্রিপারেশন করছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্নটা হচ্ছে 1 নম্বরে, বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম কি? অপশন এ রুপি, বি হচ্ছে টাকা, সি হচ্ছে রুপিয়া, আর অপশন ডি হচ্ছে কিয়াত। তো বলো অ্যান্সারটা কী হবে? যারা উত্তরটা পারে প্রত্যেকে কিন্তু আমাকে লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাবে যে এর অ্যান্সারটা কী হবে। আর দেখো ফ্রেন্ডস, এই যে মক টেস্টের ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসে কীরকমভাবে আলোচনা করা হবে, ঠিক আছে? দেখো তোমাদেরকে আমি বলে দিই। প্রথম 1 থেকে 10 অবধি প্রশ্ন থাকবে স্ট্যাটিক জিকের মধ্যে, ঠিক আছে? তারপর দেখো 10 থেকে 15 অবধি প্রশ্ন থাকবে। এখান থেকে কী প্রশ্ন থাকবে মনে রাখবে, এখানে প্রশ্ন থাকবে তোমাদের ইতিহাস থেকে, ঠিক আছে? আর দেখো 15 থেকে 20 অবধি প্রশ্ন থাকবে ভূগোল, ঠিক? এরপর দেখো 20 থেকে 25 অবধি প্রশ্ন থাকবে, এখানে প্রশ্ন থাকবে সংবিধান থেকে, ঠিক আছে? আর দেখো 25 থেকে 30 অবধি প্রশ্ন থাকবে, এখানে থাকবে সায়েন্সের পার্টটা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মক টেস্ট আলোচনা করা হবে এই রুটিন অনুযায়ী। তো বলো এর অ্যান্সারটা কী হবে? বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম কি? প্রত্যেকে কিন্তু কমেন্ট করে আমাকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর। যারা অপশন বি করেছে তাদের প্রত্যেকের অ্যান্সারটা এখানে সঠিক রয়েছে। টাকা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম, আর রুপি যেটা সেটা মনে রাখবে ভারত, তারপর পাকিস্তান আর শ্রীলঙ্কা, এই 3টে দেশের মুদ্রার নাম হচ্ছে কি? এটা হচ্ছে রুপি, ঠিক? নেক্সট, এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ব্রাজিলের রাজধানীর নাম কি? দেখো 2 নম্বর, ব্রাজিলের রাজধানীর নাম কি? অপশন এ ব্রাসিলিয়া, বি হচ্ছে দেখো সাও পাওলো, অপশন সি হচ্ছে রিও ডি জেনির, আর অপশন ডি হচ্ছে দেখো সালভাডোরা। তো বলো এর অ্যান্সারটা কী হবে? ব্রাজিলের রাজধানীর নাম কি? দেখো ফ্রেন্ডস, তোমাদের এই ক্যাপিটাল আর কারেন্সি এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে রেডি করবে, কারণ তোমাদের এক্সামে কিন্তু তোমরা 1 থেকে 2টি প্রশ্ন এই দুটো টপিক থেকে কিন্তু পাবে 100%, ঠিক আছে? আর দেখো ফ্রেন্ডস, এই যে তোমাদেরকে আমি বলছিলাম যে এই যে ব্রাজিলের রাজধানীর নাম কি, তো বলো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশন এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? ব্রাসিলিয়া হচ্ছে ব্রাজিলের রাজধানীর নাম, ব্রাসিলিয়া। আর দেখো ফ্রেন্ডস, প্রত্যেকে কিন্তু ভিডিওর শেষে আমাকে জানাবে যে তোমরা 30-এর মধ্যে কতটা স্কোর করতে পারলে। অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো 3 নম্বরে যে প্রশ্ন রয়েছে, কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক? অপশন এ আমেরিকা, বি হচ্ছে ইন্দোনেশিয়া, সি হচ্ছে চীন, আর অপশন ডি হচ্ছে ভারত। তো বলো অ্যান্সারটা কী হবে? কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক রয়েছে, সব থেকে বেশি, মানে কোন দেশের আর কি, রাষ্ট্র মানে দেশ, তো কোন দেশের জনসংখ্যা সর্বাধিক? অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে অ্যান্সারটা জানো। অপশানে আমেরিকা, বি হচ্ছে ইন্দোনেশিয়া, সি চীন, আর ডি হচ্ছে ভারত। বলো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে চীন যেটা সেটা চীনে সব থেকে যে জনসংখ্যা বিশিষ্ট দেশ যেটা সেটা হচ্ছে চীন। তারপর 2 নাম্বার রয়েছে আমাদের ভারত, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে দেখো, কোনটি ভারতের সবচেয়ে পুরানো পত্রিকা? সব থেকে পুরানো পত্রিকা? অপশন এ হচ্ছে রিডার্স ডাইজেস্ট, আর অপশন বি হচ্ছে দেখো ক্যালকাটা রিভিউ, অপশন সি হচ্ছে দেখো কাদম্বিনী, আর অপশন ডি হচ্ছে ইন্ডিয়া টুডে। তো বলো অ্যান্সারটা কী হবে? কোনটা এই নিম্নের 4টার মধ্যে কোনটা ভারতের সব থেকে পুরনো পত্রিকা? প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সারটা জানাও। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের প্রত্যেকেরই পারা উচিত এর প্রশ্নের অ্যান্সারটা। তো বলো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এই যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন বি হবে এর সঠিক উত্তর। ক্যালকাটা রিভিউ যেটা সেটা হচ্ছে আমাদের ভারতের সব থেকে পুরানো পত্রিকা, ক্যালকাটা রিভিউ, ঠিক আছে? নেক্সট, এরপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে 5 নাম্বার, যেটা হচ্ছে মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অপশন এ বলা হয় দেখো আর্চিওলজি, অপশন বি হচ্ছে দেখো হিস্টোরিওগ্রাফি, আর অপশন সি হচ্ছে নিউমিসম্যাটিক্স, আর অপশন ডি হচ্ছে দেখো ইপিগ্রাফি।
তো বলো অ্যান্সারটা কি হবে? মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে অ্যান্সারটা জানাও। যতগুলো প্রশ্ন আলোচনা করো প্রত্যেকটি কিন্তু তোমার এক্সামের পয়েন্টের ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট হবে, ঠিক আছে? তো বলো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? নিউমিসম্যাটিক্স যেটা সেটা হচ্ছে মুদ্রা সংক্রান্ত বিদ্যা, মানে পড়াশোনাকে বলা হয় নিউমিসম্যাটিক্স, ঠিক আছে? নিউমিসম্যাটিক্স, অপশান সি হবে এর সঠিক উত্তর। নেক্সট, এরপর দেখো 6 নম্বরের যে প্রশ্ন, প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? অপশান এ হচ্ছে মহাশ্বেতা দেবী, বি হচ্ছে দেখো মহাদেবী বর্মা, অপশান সি হচ্ছে অমৃত প্রীতম, অপশান ডি হচ্ছে ইন্দিরা গান্ধী। তো বলো অ্যান্সারটা কী হবে? প্রথম কোন মহিলা যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান? প্রত্যেকে কিন্তু কমেন্ট করে অ্যান্সারটা জানাও। দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই তোমাদেরকে বলেছি যে এই যে প্রথম পুরুষ আর প্রথম মহিলা এগুলো কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে, কারণ তোমরা এখান থেকে প্রশ্ন পাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে প্রশ্ন পাবে। তো বলো এর অ্যান্সারটা কী হবে? কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? তো দেখো এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে সঠিক উত্তর হবে অপশান সি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? অমৃত প্রীতম হচ্ছে প্রথম মহিলা যিনি সাহিত্য একাডেমি পুরস্কারটা পান আমাদের ভারতে, ঠিক আছে? নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বনিম্ন? প্রশ্নটা ভালো করে শুনো। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বনিম্ন? অপশান এ পন্ডিচেরি, বি হচ্ছে দমন ও দিউ, সি হচ্ছে লাক্ষাদ্বীপ, আর অপশান ডি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো বলো অ্যান্সারটা কী হবে? নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বনিম্ন? দেখো ফ্রেন্ডস, এখন কিন্তু মানে এই সমস্ত প্রশ্নগুলো বেশি দিচ্ছে, মানে না প্রশ্নগুলো যেমন বলা হচ্ছে যে নিম্নের কোনটা ভারতের রাজধানী, তারপর দেওয়া দেবে নয়, রাজধানী নয়, আর অপশান দিয়ে দেবে দিল্লি, ঠিক আছে? এরকম কলকাতা, এইভাবে অপশান দিয়ে দেবে। তো দেখবে মানে প্রশ্নগুলো আমি তোমাদের এক কথা বলতে চাই, যেটা যে প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়বে, কারণ মানে যে প্রশ্নের শেষে যে হ্যাঁ কি না এরকম কিছু একটা বলা থাকে, মানে প্রশ্নগুলো ট্রিকি করার জন্য, ঠিক আছে? তো বলো এর অ্যান্সারটা কী হবে? নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বনিম্ন, মানে সব থেকে কম রয়েছে? তো প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে অপশান সি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? লাক্ষাদ্বীপ এই কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে জনসংখ্যা সব থেকে কম রয়েছে এই লাক্ষাদ্বীপে, ঠিক আছে? নেক্সট, এরপরে যে প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? অপশান এ হচ্ছে সমিনা বেগ, বি হচ্ছে দেখো অরুণিমা সিনহা, সি হচ্ছে দেখো বাচেন্দ্রী পাল, আর অপশান ডি হচ্ছে রাহাগ মোরহাক, ঠিক আছে? তো বলো অ্যান্সারটা কী হবে? প্রথম কোন প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, এর অ্যান্সারটা কী হবে? দেখো ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সারটা প্রত্যেকের পারা উচিত। এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর, অপশান বি অরুণিমা সিনহা হচ্ছে প্রথম মহিলা যিনি প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। অপশান বি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো এর পরে যে প্রশ্ন 9 নম্বরে, নিম্নলিখিত কোন রাষ্ট্রে বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে, মানে কোন দেশে আর কি বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে? অপশান এ হচ্ছে ভেনেজুয়েলা, বি হচ্ছে ইরান, সি হচ্ছে সৌদি আরব, আর অপশান ডি হচ্ছে দেখো রাশিয়া। তো বলো অ্যান্সারটা কী হবে? কোন রাষ্ট্রে বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেকেরই পারা উচিত, আর আমি জানি প্রত্যেকে অ্যান্সারটা পারবে। তো বলো অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা মনে রাখবে অপশান এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? ভেনেজুয়েলা হচ্ছে যেখানে কি বৃহত্তম তৈল ক্ষেত্র পাওয়া যায়। এই ভেনেজুয়েলা এই মানে দেশটাতে বৃহত্তম তৈল ক্ষেত্র পাওয়া যায়, ঠিক? নেক্সট এরপরে দেখো 10 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, পৃথিবীর বৃহত্তম হ্রদটার নাম কি? অপশান এ ভিক্টোরিয়া হ্রদ, বি হচ্ছে দেখো সুপিরিয়র হ্রদ, সি হচ্ছে কাস্পিয়ান সাগর বা হ্রদ, আর অপশান ডি হচ্ছে কৃষ্ণা হ্রদ। তো বলো অ্যান্সারটা কী হবে? পৃথিবীর বৃহত্তম হ্রদটার নাম কি? অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও, এর উত্তরটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। দেখো এই উত্তরটা মনে হয় এই প্রশ্নটা আগেবারে রিপিট হয়েছে অনেক ভিডিওতে, ঠিক আছে? তো এর অ্যান্সারটা প্রত্যেকের পারা উচিত ছিল। তো দেখো ফ্রেন্ডস, পৃথিবীর বৃহত্তম হ্রদটার নাম মনে রাখবে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর বলা হয় একে, ঠিক আছে? কাস্পিয়ান সাগর বলা হয়, পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, ঠিক? নেক্সট এরপর দেখো 11 নম্বর প্রশ্ন,
দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কি? অপশন এ দাদাভাই নরোজি, বি হচ্ছে আর.এস. শর্মা, সি হচ্ছে দেখো জওহরলাল নেহরু, আর অপশন ডি হচ্ছে মহাত্মা গান্ধী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু মানে অনেক এক্সামে এসেছে, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিগত বছরের প্রশ্নে এসেছে, ডাব্লিউপি নয়, তবে বাকি যে সমস্ত প্রশ্নগুলো হয়েছে সেই সমস্ত প্রশ্নে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো এসেছে, ঠিক আছে। তো বলো এর অ্যান্সারটা কী হবে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে, অবশ্যই প্রত্যেক কিন্তু আমাকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশন সি। অপশন সি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক, ঠিক। নেক্সট, এরপর দেখো 12 নম্বর প্রশ্ন, ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত লোকনৃত্য? ডান্ডিয়া যেটা, সেটা কোন প্রদেশের বিখ্যাত লোকনৃত্য? অপশন এ পাঞ্জাব, বি হচ্ছে গুজরাট, সি হচ্ছে তামিলনাড়ু, আর অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র। তো বলো ডান্ডিয়া যেটা, সেটা কোন প্রদেশের খুবই একটা বিখ্যাত বা বলতে পারো মানে জনপ্রিয় লোকনৃত্য, ঠিক আছে। তো প্রত্যেক অ্যান্সারটা জানো, এর অ্যান্সারটা কী হবে? তো দেখো এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। গুজরাটের খুবই একটি জনপ্রিয় লোকনৃত্য বলতে পারো, যেটা হচ্ছে ডান্ডিয়া। এই ডান্ডিয়া যেটা, সেটা হচ্ছে গুজরাটের খুবই জনপ্রিয় লোকনৃত্য, ঠিক। নেক্সট দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কে পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠা করে? অপশন এ উদয়ন, বি হচ্ছে অশোক, সি হচ্ছে বিম্বিসার, আর অপশন ডি হচ্ছে মহাপদ্মনন্দ। তো বলো অ্যান্সারটা কী হবে? কে পাটলিপুত্র শহরটার প্রতিষ্ঠাতা করে? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা আমাকে জানাও, এর অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর দেখো ফ্রেন্ডস, তোমাদের এই যে মানে প্রথম যে বৌদ্ধ সম্মেলন যেটা হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? সেটা কোথায় হয়েছিল? পাটলিপুত্রে হয়েছিল, ঠিক আছে। তো এই যে পাটলিপুত্র শহরটা, সেটা কে প্রতিষ্ঠাতা করে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশন এ উদয়ন। উদয়ন প্রথম পাটলিপুত্র শহরটার প্রতিষ্ঠাতা করে, অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে 14 নাম্বার, কার শাসনকালে সাঁচির স্তূপ নির্মিত হয়? অপশন এ অশোকের, বি হচ্ছে হর্ষবর্ধন, সি হচ্ছে কনিষ্ক, আর অপশন ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। তো বলো অ্যান্সারটা কী হবে? কার শাসনকালে সাঁচির স্তূপ নির্মিত হয়? প্রত্যেকে অ্যান্সার জানা যায়, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তোমাদের এক্সামে কিন্তু বারবার এসে থাকে এই সমস্ত প্রশ্নগুলো। তো বলো অ্যান্সারটা কী হবে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা মনে রাখবে, এটা সাঁচির স্তূপ নির্মিত হয় অপশন এ অশোকের শাসনকালে। কার শাসনকালে? অশোকের শাসনকালে সাঁচির স্তূপ নির্মিত হয়, ঠিক আছে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, কে বল্লভভাই পাটেলকে সর্দার উপাধিটা দিয়েছিল? মানে কে আর কি, বল্লভভাই পাটেল যে সর্দার বল্লভভাই পাটেল বলা হয় না, তো তাকে সর্দার যে উপাধিটা, সেটা কে দিয়েছিল? অপশন এ জওহরলাল নেহরু, বি হচ্ছে মহাত্মা গান্ধী, সি হচ্ছে মৌলানা আজাদ, আর অপশন ডি হচ্ছে সরোজিনী নাইডু। তো বলো অ্যান্সারটা কী হবে? কে বল্লভভাই পাটেলকে সর্দার উপাধিটা দিয়েছিল? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও, এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে অপশন বি হবে এর সঠিক উত্তর। অনেক কিন্তু অ্যান্সার দিচ্ছে অপশন বি হবে এর সঠিক উত্তর। মহাত্মা গান্ধী বল্লভভাই পাটেলকে সর্দার উপাধিটা দিয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, আলামতি বাঁধ কোথায় অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, বি হচ্ছে উত্তরাখণ্ড, সি হচ্ছে কর্ণাটক, আর অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। তো বলো অ্যান্সারটা কী হবে? আলামতি বাঁধ কোন কোথায় অবস্থিত আর কি, কোন রাজ্যে অবস্থিত? তো প্রত্যেকে অ্যান্সারটা জানাও, এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এই যে আলামতি বাঁধ যেটা, সেটা মনে রাখবে, এর সঠিক উত্তরটা হবে অপশন সি, ঠিক আছে, কর্ণাটকে অবস্থিত। আলামতি বাঁধ যেটা, সেটা কর্ণাটকে অবস্থিত, অপশন সি হবে এর সঠিক উত্তর, ঠিক। নেক্সট দেখো এর পরে যে প্রশ্ন, হ্যাম্পি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ কৃষ্ণা, বি হচ্ছে কাবেরী, সি হচ্ছে তুঙ্গভদ্রা, আর অপশন ডি হচ্ছে গোদাবরী। তো বলো অ্যান্সারটা কী হবে? হ্যাম্পি কোন নদীর তীরে অবস্থিত? দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটি কিন্তু রেলের গ্রুপ ডির এক্সামে কিন্তু এসেছে, ঠিক আছে। তো এর অ্যান্সারটা কী হবে বলো প্রত্যেকেই? তো দেখো হ্যাম্পি যে শব্দটা, সেটা মানে হ্যাম্পি যেটা, সেটা মনে রাখবে, এটা অবস্থিত কোথায়? এটা মনে রাখবে অপশন সি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এই হ্যাম্পি। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে, তাই তোমাদের আমি দিয়েছিলাম এই মক টেস্টে। নেক্সট দেখো এর পরে যে প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বিহার, বি হচ্ছে উত্তরপ্রদেশ, সি হচ্ছে হিমাচল প্রদেশ, আর ডি হচ্ছে উত্তরাখণ্ড। তো বলো এই যে কাকোলাত জলপ্রপাত যেটা, সেটা কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা দাও।
তো দেখো এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান এ হবে এর সঠিক উত্তর। কোথায়? বিহারে অবস্থিত এই কাকুলার জলভর যেটা সেটা বিহারে অবস্থিত। ঠিক। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশান এ কৃষ্ণা, বি হচ্ছে চম্বল, সি হচ্ছে কোসি, আর অপশান ডি হচ্ছে শতদ্রু। তো বলো অ্যান্সারটা কী হবে? নাগার্জুন সাগর বাঁধ যেটা সেটা কোন নদীর উপর অবস্থিত? অবশ্যই প্রত্যেকের অ্যান্সারটা জানো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর তোমাদের প্রত্যেকের এর অ্যান্সারটা জানা আছে আমি জানি। তো বলো এর অ্যান্সারটা কী হবে? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তো ফ্রেন্ডস দেখো এই যে নাগার্জুন মানে কি অর্জুন কোথায় আসছে, আর যখনই অর্জুন আসবে তখনই হবে কৃষ্ণ, মানে কৃষ্ণা নদীর তীরে। ঠিক আছে, অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, যেটা নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়? দেখো ফ্রেন্ডস, নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয় বলেছে। ঠিক আছে, অপশান এ চাল, বি হচ্ছে ভুট্টা, সি হচ্ছে এখানে তুলা হবে। ঠিক আছে, এটা তুলা হবে, এটা ভুল হয়ে গেছে, তুলা হবে, আর অপশান ডি হচ্ছে জব। তো বলো অ্যান্সারটা কী হবে? নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়? অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে অপশান ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, জব যেটা সেটা কিন্তু খারিফ শস্য নয়। কোনটা? অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কত প্রকারের জরুরি অবস্থার উল্লেখ রয়েছে? অপশান এ 1 প্রকার, বি হচ্ছে 2 প্রকার, সি হচ্ছে 3 প্রকার, আর অপশান ডি হচ্ছে 4 প্রকারের। তো ভারতীয় সংবিধানে মোট কত প্রকারের জরুরি অবস্থার উল্লেখ করেছে? অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানা, প্রত্যেকের অ্যান্সারটা পারা উচিত। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে ভারতে মোট 3 প্রকারের কি জরুরি অবস্থার উল্লেখ রয়েছে। অপশান সি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, 3 প্রকার। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন, ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে। অপশান এ প্রস্তাবনায়, বি হচ্ছে মৌলিক অধিকার, সি হচ্ছে দেখো নির্দেশমূলক নীতিতে, আর অপশান ডি দেখো মৌলিক কর্তব্য। তো এই যে ওয়েলফেয়ার স্টেট সেটা বলা আছে কোথায় বলা আছে? সম্বন্ধে বলা আছে। দেখো এর অ্যান্সার যেটা সেটা মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। কোথায়? নির্দেশমূলক নীতিতে। কোথায় বলা আছে? ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে নির্দেশমূলক নীতিতে। অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন 23 নাম্বার, যেটা বলছে নিম্নলিখিত কে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় না? নিম্নলিখিত কে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় না? ঠিক আছে, অপশান এ হাইকোর্টের প্রধান বিচারপতি, বি হচ্ছে রাজ্যের রাজ্যপাল, সি হচ্ছে দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর অপশান ডি হচ্ছে উপরাষ্ট্রপতি। তো বলো অ্যান্সারটা প্রত্যেকে দাও, কী হবে এর সঠিক উত্তর? মানে নিম্নের কে আর কি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় না। বাকি 3টা অপশান কিন্তু হবে মানে যে যারা রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়। ঠিক আছে, কিন্তু এমন একজন হবে যে কিনা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় না। তো মনে রাখবে এর অ্যান্সারটা হবে উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় না। ঠিক আছে, অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার, উপরাষ্ট্রপতি। আর দেখো ফ্রেন্ডস, হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। ঠিক আছে, রাজ্যের রাজ্যপালও রাষ্ট্রপতি নিযুক্ত হয়, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও কিন্তু যে আমাদের ভারতের রাষ্ট্রপতি তার দ্বারা নিযুক্ত হয়। কিন্তু দেখো উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো এর পরে যে প্রশ্ন সেটা হচ্ছে 24 নাম্বার, মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দয়াবদ্ধ থাকে? অপশান এ লোকসভা, অপশান বি হচ্ছে রাজ্যসভা, সি হচ্ছে প্রধানমন্ত্রী, আর ডি হচ্ছে রাষ্ট্রপতি। তো বলো অ্যান্সারটি কী হবে? প্রধানমন্ত্রী তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? প্রত্যেক কিন্তু অ্যান্সার জানো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এই সমস্ত যে সংবিধান থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের এক্সামে পাবে। ঠিক আছে, তো বলো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো এর অ্যান্সারটা হবে মনে রাখবে, এর যে সঠিক উত্তরটা হবে মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে কি থাকে? দয়াবদ্ধ থাকে। অপশান সি হবে এর সঠিক উত্তর, অপশান সি। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি পূর্বের মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি প্রশ্নটা আরেকবার বলছি, ভালো করে মন দিয়ে শুনো। নিম্নের কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার? অপশান এ স্বাধীনতার অধিকার, বি শোষণের বিরুদ্ধে অধিকার, সি হচ্ছে দেখো সম্পত্তির অধিকার, আর অপশান ডি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো বলো অ্যান্সারটা কী হবে? কোনটা হবে এর সঠিক উত্তর? অবশ্যই প্রত্যেকে অ্যান্সার জানাও, যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে অ্যান্সারটা জানাও।
তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে নিম্নের মধ্যে কোনটি যেটা পূর্বে মৌলিক অধিকার ছিল কিন্তু বর্তমানে সেটা একটা আইনি অধিকার। তো ফ্রেন্ডস মনে রাখবে এর অ্যান্সারটা হবে কি অপশন সি, সম্পত্তির অধিকার যেটা সেটা কী ছিল, আগে মৌলিক অধিকার ছিল কিন্তু বর্তমানে সেটা আইনি অধিকার। আমি তোমাদের ডিটেলসে বলে দিই। তো দেখো ফ্রেন্ডস, মূল সংবিধানে যে মৌলিক অধিকারের সংখ্যা ছিল সেটা ছিল কটা, 7টা ছিল মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা, কিন্তু বর্তমানে হয়েছে 6টা। একটা বাদ গেছে, কোনটা বাদ গেছে, এই যে সম্পত্তির অধিকারটা সেটা বাদ গেছে। এটা কখন বাদ গেছে, এটা তোমাদেরকে বাদ গেছে 1978 সালে। 1978 সালে 44তম সংবিধান সংশোধন দ্বারা এই যে সম্পত্তির অধিকারকে সেটাকে বাদ দেওয়া হয়। আর যেটা বর্তমানে কত নাম্বার, 300A নাম্বার ধারাতে রাখা হয়। 300A নাম্বার ধারাতে আইনি অধিকার হিসাবে রাখা হয়। মনে রাখবে আইনি অধিকার হিসাবে 300A নাম্বার ধারাতে রাখা হয়। তাই কি বর্তমানে আমাদের মৌলিক অধিকারের সংখ্যা কটা হয়েছে, 6টা হয়েছে, এটাকে বাদ দেওয়া হয় তার কারণে। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, পার্সেক এককটি দিয়ে মানে কি পরিমাপ করা হয়? অপশন এ নক্ষত্রদের দূরত্ব, বি হচ্ছে মহাকর্ষীয় দূরত্ব, সি হচ্ছে নক্ষত্রদের উজ্জ্বলতা, আর অপশন ডি হচ্ছে দেখো নক্ষত্রদের গতিবেগ। তো বলো অ্যান্সারটা কী হবে, পার্সেক এককটা দিয়ে কি পরিমাপ করা হয়? তো ফ্রেন্ডস মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশন বি, মহাকর্ষীয় দূরত্ব বা নক্ষত্রদের দূরত্বটা পরিমাপ করা হয় এই পার্সেক এককটার দিয়ে। ঠিক আছে, অপশন বি হবে এর সঠিক উত্তর, মহাকর্ষীয় দূরত্ব বা নক্ষত্রদের দূরত্ব। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল বর্ণের হয়? ঠিক আছে, আমাদের চোখ যে অনেকেরই কালো রঙের হয়, অনেকেরই বাদামি, অনেকেরই নীল বর্ণের হয়। তো চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য এই রংটা হয়? অপশন এ দেওয়া রয়েছে দেখো, অপশন এ হচ্ছে পিউপল, বি হচ্ছে আইরিস, সি হচ্ছে কর্নিয়া, আর অপশন ডি হচ্ছে করয়েড। তো বলো অ্যান্সারটা কী হবে, চোখের মানে কোন অংশে রঞ্জক থাকে যার কারণে চোখের রং লাল হয়, কালো হয়, বাদামি হয়, নীল হয়, এই 3টা রং হয়। তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন বি হবে এর সঠিক উত্তর, আইরিস। এই যে আইরিসে একটা রঞ্জক থাকে যার কারণে অনেকের রং মানে চোখের রং হয় কালো হয়, অনেকেরই হয় বাদামি হয়, আবার অনেকেরই নীল বর্ণের হয়। ঠিক আছে, এই আইরিসে থাকে এক প্রকার রঞ্জক তার কারণে। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, স্থির অবস্থায় কোনো বস্তুর কি থাকে? মানে যখন কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তার মধ্যে কী থাকে? অপশন এ দ্রুতি, বি হচ্ছে বেগ, সি হচ্ছে ভরবেগ, আর অপশন ডি হচ্ছে শক্তি। তো দেখো ফ্রেন্ডস প্রশ্নটা কী বলছে, স্থির অবস্থায় কোনো বস্তুর কি থাকে? তো মনে রাখবে যখনই কোনো বস্তু স্থির থাকবে তার মধ্যে কি বেগ থাকবে? কোনো বেগ থাকবে না। তার মধ্যে ভরবেগ থাকবে। দেখো ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ। তো বেগ যখন 0 তখন ভরটাও 0 হবে। ঠিক আছে, আর তার মধ্যে দ্রুতি থাকবে কি, তার মধ্যে যেহেতু বেগ থাকবে না তার মধ্যে দ্রুতিও থাকবে না, তাহলে তার মধ্যে কি থাকবে, তার মধ্যে থাকবে শক্তি। অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, স্থির অবস্থায় যদি কোনো বস্তু থাকে তার মধ্যে থাকে শক্তি থাকে। ঠিক আছে, অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের যে প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, জিপসাম যে ধাতুর আকরিক? অপশন এ লোহা, বি হচ্ছে ক্যালসিয়াম, সি হচ্ছে সোডিয়াম, আর অপশন ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। তো বলো অ্যান্সারটা কী হবে, জিপসাম কোন ধাতুটার আকরিক? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তো বলো এর অ্যান্সারটা কী হবে, জিপসাম যেটা সেটা কোন ধাতুর আকরিক? তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ধাতুর আকরিক হচ্ছে জিপসাম, অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরে যে প্রশ্ন আর আজকের এই ভিডিওর শেষ যে প্রশ্ন সেটা হচ্ছে, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে যদি ফেলা হয় তাহলে অর্ধেক পথে বস্তুটির কি থাকবে আর কি। যখনই কোনো বস্তুকে ধরে নাও কোনো ছাদ থেকে কোনো বস্তুকে তোমরা ফেলছো, তাহলে যখন মাঝামাঝি অবস্থায় আসবে বস্তুটা তখন তার বস্তুটার মধ্যে কি থাকবে? অপশন এ দেওয়া রয়েছে দেখো, অপশন এ হচ্ছে শুধুমাত্র গতিবেগ, বি হচ্ছে গতিশক্তি, সি হচ্ছে দেখো স্থিতিশক্তি, আর অপশন ডি হচ্ছে গতিশক্তি ও স্থিতিশক্তি দুটোই থাকবে। তো বলো অ্যান্সারটা কী হবে, কোনো একটা বস্তুকে যদি উপর থেকে ফেলা হয় আর কি, তখন বস্তুটা নিচে নামবে। তো এই যে নিচে নামার সময় মাঝে মাঝে যখন থাকবে তখন বস্তুটার মধ্যে কী থাকবে? গতিবেগ থাকবে, কি গতিশক্তি, কি স্থিতিশক্তি, কি গতিশক্তি স্থিতিশক্তি দুটোই। তো বলো অ্যান্সারটা কী হবে, অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও।
তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে কোনো বস্তু যখন স্থির থাকে, ঠিক আছে, তার মধ্যে কি থাকে? স্থিতি গতি, ঠিক আছে। যখন সে গতি অবস্থায় থাকে তার মধ্যে থাকে গতি শক্তি, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, কোনো বস্তু দেখো, এই যে তুমি বলছো যখন বস্তুটা যখন উপর থেকে নিচে ছোড়া হয়, তো মানে নিচে ফেলা হয় আর কি, তখন বস্তুটার মধ্যে কী থাকে? গতি শক্তিও থাকে আর স্থিতি শক্তিও থাকে, ঠিক আছে। অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে। গতি শক্তি ও স্থিতি শক্তি দুটোই থাকে, অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে 30টি প্রশ্ন শেষ হলো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, ঠিক আছে। আর এই পিপিটিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ সেই যে আগের যে পিপিটিগুলো ছিল সেগুলো তো অনেকেই বলছিল যে পিপিটিগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, মানে লেখাগুলো আর কি। তো এই পিপিটিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই 30-এর মধ্যে স্কোর কত হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোরটা কত হয়েছে, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ দেখো ফ্রেন্ডস, ডাব্লিউপি বাকি সমস্ত সরকারি চাকরি আর সাথে এই যে মানে ক্লাসটা, মক টেস্ট ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবার রাত 8টার সময়। ধন্যবাদ।